বন্ধুরা, আরজিকর কাণ্ড নিয়ে যে এই রাজ্যের শাসক দল প্রচণ্ড চাপে পড়ে গেছে সেটা আর নতুন করে বলার কিছু নেই। খোদ সেই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পং পং করে রাস্তায় হেঁটেছেন, কিন্তু তাতেও খেলা ঘোরাতে পারেননি। আর এতটাই চাপে পড়ে গেছেন, তারপর কার্যত তিনি ঘরে ঢুকে গেছেন, মুখে কুলু পেঁটে ফেলেছেন। কেননা তার ওই বকবকানি আর বাংলা শুনতে চায় না, ওই গালগল্প আর বাংলা শুনতে চায় না, তারা এবার অ্যাকশান দেখতে চায়। এবং সেই জায়গা থেকে খেলাটা 2011-য় ক্ষমতার আসার পর থেকে এত টাফ হবে সেটা কোনোদিন তিনি ভাবতে পারেননি। তার হাতের বাইরে কার্যত চলে যাবে এটাও তিনি ভাবতে পারেননি। কিন্তু দলটার নাম তৃণমূল কংগ্রেস আর লোকটার নাম মমতা ব্যানার্জি, এত সহজে কি ছেড়ে দেবে? ফলে তারা এবার খেলা ঘোরাতে ব্যস্ত হয়ে পড়েছে এবং সুকৌশলে চারটি জিনিস তারা কিন্তু ইমপ্লিমেন্ট করছে। এবং সেই জায়গা থেকে খেলাটা যে ঘুরছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কেন? আপনারা বলবেন যে এখনও তো আন্দোলন চলছে, এখনও তো প্রতিবাদ চলছে, মানুষের রাগ কমেনি। এবং ইনফ্যাক্ট কালকে ডার্বি নিয়ে যে ঘটনা ঘটে গেল, তারপর তো আরও ঘটনা অন্যদিকে চলে যাচ্ছে। মোটেই তা নয়। দেখুন, সন্তর্পণে চারটে জিনিস কিন্তু তৃণমূল কংগ্রেস ক্রমশ ইমপ্লিমেন্ট করছে। এবং সেই জায়গা থেকে মানুষের যে রাগের জায়গাটা, যে ক্ষোভের জায়গাটা ছিল, সেটাকে কিন্তু বাইপাস করার চেষ্টা করছে, অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিভাবে করছে এবং কতখানি তার সাফল্য তাদের আসবে, সেই নিয়েই ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রথমেই যে স্ট্র্যাটেজিটা তৃণমূল কংগ্রেস নিয়েছে সেটা হচ্ছে কুকথার ফুলঝুরি। একদম দলের মার্কা মারা নেতাদের নামিয়ে দেওয়া হচ্ছে, যারা থ্রেটনিং শুরু করেছে। কালকেই ওই গুন্ডা মন্ত্রী যে আছে উদয়ন গুহ, তার কথা দেখিয়েছিলাম, যে বলেছিল মেরে আঙুল ভেঙে দেবো। দিন মেরে আঙুল ভেঙে। কিন্তু তার পাশাপাশি তিনি আবারও তার পরবর্তীকালে মেয়েদের পোশাক আশাক থেকে শুরু করে বিভিন্ন অশালীন অসভ্যের মতো কথা বলেছেন, এবং পুলিশ চুপ করে আছে। এটা নবান্নের 14 তলার নির্দেশ না হলে কখনো পুলিশ চুপ হয়ে থাকতে পারে? শুধুমাত্র উদয়ন গুহ নয়, এরপর দেখুন ওই বাঁকুড়া থেকে সাংসদ হয়েছে নতুন অরূপ চক্রবর্তী, সেও থ্রেটনিং দিয়েছে। বর্ধমানের এমএলএ খোকন দাস থ্রেটনিং দিয়েছে। বিভিন্ন এই ধরনের নেতা যারা কথা বলতে ওস্তাদ, তাদের সবাইকে মার্কেটে নামিয়ে দেওয়া হয়েছে। এবং মার্কেটে নামিয়ে দেওয়ার পরে তারা একটার পর একটা এরকম অসভ্যের মতো কথা বলে যাচ্ছে, থ্রেটনিং করে যাচ্ছে। এখন অবভিয়াসলি এ ধরনের কথা যখন বলছে, সেটা নিয়ে চর্চা হচ্ছে, আর এটাই তৃণমূল কংগ্রেস চায়। আসলে যে আরজিকর কাণ্ডটা হচ্ছে, পুরো মিডিয়া ফোকাস, সাধারণ মানুষের আলোচনা, সোশ্যাল মিডিয়ায় আলোচনা, সমস্ত কিছু সেইটা নিয়ে হচ্ছে। এবং যত সেই আলোচনা হচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেসের ইনভলভ কতখানি, দুর্নীতি কতখানি, কী পরিমাণ অত্যাচার হয়েছে, এইটা নিয়েই মূলত আলোচনা হচ্ছে। মানুষের ক্ষোভ বাড়ছে, মানুষের রাগ বাড়ছে। সেই জায়গা থেকে যদি এই ইন্ডিভিজুয়াল কথাগুলো নিয়ে আলোচনা শুরু হয়, তাদের উপর পার্টিকুলার রাগটা জমবে, কিন্তু তৃণমূলের উপর যে সম্মিলিত রাগটা, সেইটা কমে যাবে। এখন এই জায়গায় তারা হয়তো ভোটে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু সেই ভোট ম্যানেজ করার ভোট মস্তান তো আছেই। সুতরাং ও সমস্ত কিছু হয়ে যাবে, যখন ভোট আসবে সে অনেক কিছু দেরি আছে। কিন্তু যেটা তৃণমূল দল হিসেবে দায়ী, এই যে জায়গাটা, এই তৃণমূল সরকারকে আর চায় না, মমতা ব্যানার্জির পদত্যাগ চায়, এই আওয়াজটা যে জোরদার হচ্ছিল, সেই জায়গাটাকে স্তিমিত করে দিয়ে ইন্ডিভিজুয়াল রাগগুলোকে এবার জেনারেট করাতে হবে। আর সেই জায়গা থেকেই কিন্তু এদেরকে অ্যাক্টিভেট করা হয়েছে, এবং এরা কুকথার ফুলঝুরি বলাতে শুরু করেছে। এবং যখনই বলছে, সাধারণ মানুষ সেখান থেকে প্রশ্ন তুলতে শুরু করেছে, এদের এখনও এত উদ্ধত্ত, এত অহংকার, কিন্তু সেটা ব্যক্তিগত স্তরে চলে যাচ্ছে। আর এটাই হচ্ছে ফার্স্ট স্ট্র্যাটেজি। 2 নম্বর স্ট্র্যাটেজি সেটা হচ্ছে দলের একটা অংশ বিবেকবান, এবং বলা ভালো সেটা দলের ওই সেনাপতি যাকে বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার ঘনিষ্ঠ যারা আছে, তারা সামগ্রিকভাবে প্রচণ্ড ক্ষিপ্ত। যেটা হচ্ছে সেটা সরকার প্রশাসন সঠিকভাবে করতে পারছে না। এমনকি সময়ের ডাক, সেনাপতি এগিয়ে এসে দায়িত্ব নিয়ে এসব কিছু পোস্টার ছড়ানো হচ্ছে। অর্থাৎ সন্তর্পণে একটা জিনিস ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় তৃণমূলের মধ্যেই একটা ডামাডোল আছে। সেখানে এক, মমতা অভিষেকের দূরত্ব নিয়ে আলোচনা হবে, এবং সেই আলোচনাটার মাধ্যমে আরজিকর নিয়ে যে ক্ষোভটা আছে সেটা ভুলে যাবে। 2, দলের একটা অংশ এখনও বিবেকবান, অর্থাৎ সামগ্রিকভাবে তৃণমূল কিন্তু এটার সঙ্গে নেই। এই যে হচ্ছে, এখানে পলিসিগত কিছু ভুল হচ্ছে। এমনকি ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ একজন মুখপাত্র আছে না, সবসময় চটরপট করে কথা বলেছে মমতাদিকে ভুল বোঝানো হচ্ছে। অর্থাৎ মমতা দিয়ে এসব নিয়ে কোনো ভুল করেনি, তাকে ভুলটা বোঝানো হচ্ছে। আরে মশাই, এই দল ঘোষিত নীতি, আপনার দলের ঘোষিত নীতি হচ্ছে দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। যা বলবে সেটাই ঠিক কথা। নজরুলকে দিয়ে মহাভারত লিখলে নজরুল মহাভারত লিখেছে, নজরুলকে দিয়ে সারে জাহাঁ সে আচ্ছা লিখলে সেই নজরুল সারে জাহাঁ সে আচ্ছা লিখেছে।
রবীন্দ্রনাথ, গান্ধীজি, ফলের রস সমস্ত কিছু ইকুয়েশন তিনি ঠিক করে দেন। সুতরাং সেই জায়গা থেকে এই দলে কার ঘাড়ে কটা মাথা আছে যে মমতা ব্যানার্জিকে ভুল বোঝাবে? যারা ভুল বোঝাতে গিয়েছিল, যদিও সেটা নিয়ে পরের প্রসঙ্গে আসছি, কিন্তু ওই শান্তনু সেন বা সুখেন্দু শেখর রায় একটু এদিক ওদিক কথা বলার পরই তো টানাছাঁটা শুরু হয়ে গেছে। সুতরাং মমতা ব্যানার্জির পছন্দ নয় এমন কথা বলে তাকে ভুল বোঝানো হচ্ছে, আর তার ফলে এইসব জিনিসগুলো হচ্ছে। এইসব গাল গল্প খাওয়ানোর দিন শেষ, কিন্তু হলে কি হবে? তৃণমূল কংগ্রেস ওই স্ট্র্যাটেজিতেই চলছে এবং সেটা কিন্তু খাওয়ানো হচ্ছে বেশ ভালোভাবে। কেননা অনুপ্রাণিত মিডিয়াও সেইটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রচার করছে। সত্যিই সেনাপতি অন্তরালে চলে আছে, তিনি এইটা মেনে নিতে পারছেন না, তিনি সোশ্যাল মিডিয়ায় এইটা পোস্ট করেছেন, তিনি সিপিকে এই কথা বলেছেন, সিপিকে এটা বলার জন্য পিসির এই রাগ হয়েছে। এই যে গল্পটা ছড়ানো হচ্ছে তাতে সুকৌশলে আরেকটা বার্তাও ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে যে যদি মানুষের চাপে শেষ পর্যন্ত মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হয়, তাহলে দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। আচ্ছা সত্যিই বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, ফিরহাদ হাকিমই হোক, তৃণমূলের যেই মুখ্যমন্ত্রী হোক, যে সিস্টেমটা, যে কালচারটা বাংলায় তৈরি করে দিয়েছে, সেই জায়গা থেকে বাংলার এই অপশাসন একটা বিন্দু কমবে না মুহুর্মুহু বাড়বে সেটা। আজকে বলছে যে অভিষেক ব্যানার্জি নাকি এইসব নিয়ে খুশি নয়। যেদিনকে মুখ্যমন্ত্রী বলেছিল পার্কস্ট্রিট কাণ্ডে তুচ্ছ ঘটনা, সাজানো ঘটনা, ছোট ঘটনা, বিরোধীদের চক্রান্ত, হ্যাঁ, খদ্দেরের সঙ্গে দরাদরি নিয়ে প্রবলেম হয়েছে, হাঁসখালি কাণ্ডে প্রেগনেন্ট ছিল, লাভ অ্যাফেয়ার ব্যাপার, অভিষেক ব্যানার্জি একটা কথা বলেছিল, সেদিনকে কোথায় তার বিবেক ছিল? এইসব গালগল্প খাওয়ানো হচ্ছে একটাই কারণে, আরজি কর থেকে দৃষ্টি ঘোরাও, এবং কিয়দংশে সফলও। দেখেছো কি বলছে? এ তো বলছে অন্তত এটা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বয়সের চাপে এখন অন্যরকম করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলছে। এই জিনিস কিন্তু সংবাদ মাধ্যম দিয়ে খাওয়ানো শুরু হয়ে গেছে। ৩ নম্বর যে জায়গাটা, এটা কার্যত ফেক নিউজ বা ফেক প্রোপাগান্ডার একটা অন্যতম বড় অংশ, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। একদিকে কল্যাণ ব্যানার্জিদের মতো নেতাদের দিয়ে বলানো হচ্ছে যে এইসব প্রতিবাদ প্রতিরোধ করলে লক্ষ্মীর ভাণ্ডার নেবে না, যেন লক্ষ্মীর ভাণ্ডারটা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি। আরে দিচ্ছেন তো আমার সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায়, সেটা আবার নেবেন না। আবার এদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার তোমরা 1000 পাচ্ছিলে যারা, তারা 1500 পাবে, যারা 1200 পাচ্ছিল তারা 2000 পাবে, খুব শীঘ্রই নাকি এর নির্দেশিকা আসবে। অথচ বাস্তব কি? লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার টাকা নেই, এদিক ওদিক ম্যানেজ করে তো লক্ষ্মীর ভাণ্ডার চালাচ্ছিল, যেটা দিয়ে বেসিক্যালি জনগণের ট্যাক্সের পয়সায় তৃণমূল ভোটটা কিনছিল। এখন যেহেতু এই ক্ষোভটা বেরোচ্ছে, এবং সেই ক্ষোভটা মূলত এই বাংলার নারীদের, মায়েদের, বোনেদের, তাদেরকে একটা প্রলোভন দেখানোর চেষ্টা করা হচ্ছে যে দেখো বাবু, তুমি এখন 1000 টাকা পাচ্ছ, যদি এইসব তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ করো তোমার লক্ষ্মীর ভাণ্ডারটি বন্ধ হয়ে যাবে। সুতরাং সেই জায়গা থেকে তোমরা যদি ধৈর্য ধরে চুপ করে দিদির পাশে থাকো, দিদিকেই ভোটটা দাও, এবং ভোট দাও না দাও পরের ব্যাপারে, এইসব প্রতিবাদ প্রতিরোধ না করে তোলো, তাহলে আগামী দিনে কিন্তু তোমাদের টাকাটা বাড়বে। 1000 ছিল 1500 হবে, 500 থেকে শুরু হয়েছিল, 1000 হয়েছে 1500 হবে, এখানে 1200 টাকা ছিল সেটা 2000 হবে, অনেকটা টাকার ব্যাপার। কিন্তু সেইটা কিন্তু তোমার হাত থেকে ফসকে যাবে। পাবে কি পাবে না পরের কথা, কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম দিয়ে এই খবরটা তো ছড়িয়ে দাও। যদি কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ ফেক নিউজ নিয়ে এত এত তৎপর হয়ে থাকে, তাহলে যেসব সংবাদ মাধ্যম এই খবর পাঠাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1000 বেড়ে 1500 হবে, 1200 বেড়ে 2000 হবে, তাদের কেন ইমিডিয়েটলি ডাকছে না, তাদের বিরুদ্ধে কেন এফআইআর করছে না? এটাও তো ফেক নিউজ। বলুক যে কোথা থেকে তোমরা এই নিউজটা পেয়েছো, দেখাও সার্কুলার। রাজ্য সরকার তো এরকম কোনো কথা বলেনি। আসলে এটাকেই তার মানে বোঝা যাচ্ছে যে দায়িত্ব নিয়ে খবরটা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যে ক্ষোভ বিক্ষোভ পরে করবে, দেখো তোমাদের টাকা দেবো, মুখ বন্ধ করে রাখো। যেরকম মুখ বন্ধ করে রেখেছো, আমাদের এখানে সাংসদরা জিতে কি করছে না করছে ভাবার তো দরকার নেই। মাসে মাঝে তো 1000-1200 টাকা পেয়ে যাচ্ছ, এখন সেটা 1500 থেকে 2000 টাকা হবে। সুতরাং এত বিপ্লব বিদ্রোহ দেখানোর কোনো দরকার নেই। এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু খাওয়ানোর চেষ্টা করছে, এবং অবভিয়াসলি 2021-এ সাকসেসফুল হয়েছে। তারপর সেই টাকাটা 2024-এর আগে বাড়িয়ে দেওয়া হয়েছে, যা কিছু ক্ষোভ বিক্ষোভ ছিল সব মিটে গেছে, দেখেছে মানুষ, ঢেলে ভোট দিয়েছে এর ফলে। আর তাই এখন আবার যখন খেলাটা হাতের বাইরে হয়ে গেছে, তখন লক্ষ্মীর ভাণ্ডারটা সামনে নিয়ে আসা শুরু হয়েছে। আর 4 নম্বর যে পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে দমন পীড়ন। একদিকে যারা প্রতিবাদী মানুষ আছে তাদেরকে পুলিশের চিঠি পাঠাও, পুলিশ দিয়ে করকানিটা দাও, এবং তোমরা ফেক নিউজ ছড়াচ্ছ, এই ফেক প্রোপাগান্ডা দিয়ে তাদেরকে জব্দ করার চেষ্টা করো। দেখো সবাই তো আর ডক্টর কুণাল সরকার বা ডক্টর সুবর্ণ গোস্বামী বা শফিকুল ইসলাম নয় যে তোমাদের সঙ্গে লড়তে পারবে। সবাইকে বিরোধী দলনেতা হয়তো পিছন থেকে সাহায্যও করতে পারবেন না, যেভাবে তিনি আইনি সাহায্য দেওয়ার কথা বলেছেন। সুতরাং সেই রকম কয়েকটা মালকে ধরে যদি ভালো করে টাইট দিতে পারো, তাহলেই কিন্তু সব শায়েস্তা হয়ে যাবে।
কেননা দেখুন, যারা প্রতিবাদ করছেন তারা হয়তো ব্যক্তিগত স্তরে অনেকেই প্রতিবাদ করতে চান, কিন্তু প্রত্যেকের ফ্যামিলি আছে। যখনই দেখবে যে বাড়িতে পুলিশ ঢুকছে এবং সেখানে ছেলেকে বা মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, তাদের জেল হচ্ছে, তাদের কেরিয়ার একটা স্পট পড়ে যাচ্ছে, যার জন্য আগামী দিনে তাদের চাকরি বাকরিতে সমস্যা হতে পারে, এরকম জায়গা হবে, তখন কিন্তু বাবা মা বা পরিবারের অন্যান্য যারা আছে তারা কিন্তু বেশ কিছুটা ভয় পেয়ে যান এবং তারা বলেন যে কী দরকার আছে, এ তো বলে এদের বিরুদ্ধে কোনো লাভ নেই, ওরাই ক্ষমতায় থাকবে, উল্টে এইসব ঝামেলা আছে। আবার যাদের ব্যবসা আছে তাদের তো আরও সমস্যা, গিয়ে দোকানটাই ভেঙে দিল, মানে সেখানে পুলিশ পাঠানোরও দরকার নেই, সেখানে বাহিনী পাঠিয়ে দিল, সে বাহিনী গিয়ে একটু ভালো করে করকে দিয়ে এলো। সুতরাং সেই দমন-পীড়নটা করো, তাহলেও কিন্তু এই যে প্রতিবাদটা ছিল সেটা কিন্তু ঠান্ডা পড়ে যাবে। আপনারা মাথায় রাখবেন, আজকে এক ওই মুখপাত্রের কথা বলছিলাম, আজকে এসেছিল একটা টিভি চ্যানেলে শুনছিলাম। বলছে যে এই যে পুলিশ কাজটা করছে, ফেক নিউজের জন্য এই যে নোটিশ পাঠাচ্ছে, তাতে আল্টিমেটলি সেটা ঠিক না ভুল পরে বিচার করা হবে। কিন্তু এর ফলে এই ধরনের যে নিউজগুলো আসছিল সেইগুলো বন্ধ হয়ে গেছে, অনেক অংশে কমে গেছে। সেইটা দেখুন, এইটাই তো পজিটিভ জায়গা। এইটা নিয়ে একটা সমাজে গন্ডগোল হচ্ছিল। আসলে আসল প্ল্যানটা তো তিনি বলেই দিলেন যে পুলিশ ঠিক করেছে না ভুল করেছে, আদালতে গিয়ে ঠাটিয়ে আইনের থাপ্পড় খাবে কি খাবে না, পুলিশ এইভাবে মানুষকে হ্যারাস করছে কি করছে না, এই পুলিশগুলোর তো কোনো শাস্তি হবে না। আদালত বলবে যে এটা না, এটা ভুল হয়েছে, এরকম আর তুমি দেখো না, ব্যাস মিটে গেল। আর এরা থাপ্পড় খেতে খেতে গাল লাল করতে করতে গায়ের চামড়া গন্ডারকেও লজ্জা দেবে এখন। সুতরাং ওসব আর ওদের কিছু এসে যায় না, মাস গেলে মাইনে পায়, তার উপর উপরি কিছু হওয়ার ব্যবস্থা নিশ্চয়ই করে দিয়েছে, সেই জন্যই এত চটি চাটে। তো কিন্তু আলটিমেটলি যেটা হবে, মানুষ প্রতিবাদ করতে ভয় পাবে। ধরুন আমার পাশের বাড়িতে কেউ আছে, তাকে পুলিশ তুলে নিয়ে গেছে, পুলিশ এসে 3 দিন তার বাড়িতে টোকা মেরে গেছে, সাথে সাথে আমার বাড়িতে হয়ে যাবে, এই তুমি কিছু লিখছো না তো, তোমাকেও কিন্তু একই জিনিস করতে পারবে। এই যে ভয়টা, এটা পাইয়ে দাও। এই সম্মিলিত প্রতিবাদটা আছে, একটা সাময়িক আবেগের বিস্ফোরণ ঘটেছে, কিন্তু এটাকে ঠান্ডা করে দেওয়া যেতে পারে। এই মূলত 4টে স্ট্র্যাটেজিতে কিন্তু পুরোটাই হ্যান্ডলিং করার চেষ্টা হচ্ছে এবং সেটা কিন্তু স্পষ্টই দেখা যাচ্ছে। এর পাশাপাশি 5 নম্বর পয়েন্ট একটা আমি বলবো, যেটা এখনও সন্দেহের অবকাশ অবশ্যই সেখানে আছে। সেটা হচ্ছে এই শান্তনু সেন, এই সুখেন্দু শেখর রায়, এদের হঠাৎ এত বিবেকবান হয়ে যাওয়ার কি হয়েছে? তৃণমূল কংগ্রেস দলটা করছে, এতদিন ধরে করছে, মুখ্যমন্ত্রী এত বাজে কথা বলেছেন এই মহিলাদের খুন ধর্ষণ এইসব বিষয় নিয়ে, এদের বিবেক কোনো দিন জাগ্রত হয়নি, আজকে হঠাৎ করে জাগ্রত হয়ে গেছে, এত বিপ্লব করছে। মানে তৃণমূলের মধ্যে থেকে এইসব কথা বলছে, ভাবতেই একটা কীরকম লাগছে। তো সেটা কি গুলিয়ে দেওয়ার রাজনীতি ছাড়া অন্য কি? মানে তৃণমূলের ভেতর থেকে ইনস্ট্রাকশন এসেছে যে তোমরাই এই জিনিসটা করো এবং সেখানে তোমাদের বিরুদ্ধে অ্যাকশান নেবো। এই যে তোমার ধরুন শান্তনু সেন, তাকে মুখপাত্রের পদ থেকে ছেঁটে দেওয়া হলো, তার স্ত্রীকে ওই যে কাউন্সিলরদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকে ছেঁটে ফেলা হলো, স্বাস্থ্য উপদেষ্টা পুরসেবায় তার ঘর হয়ে গেল, এক একদিন এক একটা নিউজ এগুলো নিয়ে হবে। সুখেন্দু শেখর রায়, তাকে নোটিশ পাঠানো হলো, তাকে দ্বিতীয় নোটিশ পাঠানো হলো, আদালতে গেল, এগুলো নিয়ে খবর হবে। এইগুলো যখনই খবরের জায়গাটা দখল করে নেবে, তখন ওই যে আরজিকর 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 সবসময় বাড়ছে আর মানুষের ক্ষোভটা বাড়ছে, ওই জায়গাগুলো তো বন্ধ হয়ে যাবে। সেইটা কোনো স্ট্র্যাটেজি নয় তো। মানে অতীতেরা এই ধরনের এত রকমের জিনিস করেছে, এদের আর কোনো রকম কোনো বিশ্বাস নেই। মানুষের ফোকাস ঘোরানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এবার দেখুন শেষ পর্যন্ত ঘোরাতে পারবে কি পারবে না সেটা তো সময়ের উপর ডিপেন্ড করছে। কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে খেলাটা যে বড্ড শক্ত। এই খেলা হবে বলে খেলা যে এইভাবে এসে পিছনে গোঁত্তা মেরে চলে যাবে, এইটা তৃণমূল কংগ্রেস দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। যে তারা যেভাবে মৌরুসিপট্টা চালাচ্ছে, যেভাবে ভোট ব্যাঙ্ক তৈরি হয়ে গেছে, যারা যারা একটু এদিক ওদিক করছিল, হয় পুলিশ দিয়ে টাইট দিয়ে দিয়েছি, নাহলে ওই 1000 টাকা 1200 টাকা ছুঁড়ে মেরেছি, সব চুপচাপ করে হ্যান্ডেল করে নিয়েছি। সেইখান থেকে যে সত্যিই এতখানি স্বতঃস্ফূর্ত জনরোষ হয়ে যাবে, সেই জায়গাটা এরা ভাবতে পারেনি। ফলে ভয় এরা পেতে শুরু করেছে। এখন বাংলার মানুষের উপর ডিপেন্ড করছে যে এই যে ফোকাস ঘোরানোর খেলা চলছে, তাতে প্রভাবিত হয়ে মানুষ ফোকাসটা ঘুরিয়ে ফেলবে এবং ওই তো যা হওয়ার হবে, 2 দিন আমি প্রতিবাদে হেঁটে দিয়েছি, আমার দায়িত্ব শেষ, এই বলে ব্যাপারটা থেমে যাবে। নাকি যে অন্যায়টা চলছে এদের আমলে, সেই অন্যায় কিন্তু থামবে না। সেটা যদি থামানোর হতো, সেই সদিচ্ছাটা এরা অনেক দিন আগেই দেখিয়ে দিত। সেটা যখন দেখাতে পারেনি, মানে এদের দেখাবার ক্ষমতা নেই, কিংবা এমন একটা জায়গা আছে যেখানে এরা দেখাতে পারবে না, এই জায়গাটা স্পষ্ট হয়ে গেছে। এইভাবেই তাপ্পি তুপ্পি দিয়ে এটা যতদিন টানতে পারে সেই জায়গাটা টানবে, কিন্তু তাতে কি বাংলার আলটিমেটলি কোনো উন্নতি হবে? তাই এই সব জিনিসে যদি মানুষ ফোকাসটা ঘুরিয়ে এতে প্রভাবিত হয়ে মেন যে জায়গাটা আছে সেইটা যদি ভুলে যায়, এই জিনিসই কিন্তু বাংলার কপালে নাচছে এবং সেই দিনটা আরও আরও অন্ধকার হবে।
একটা সুযোগ এসেছে যেটা অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে, এদেরকে উল্টে দেওয়ার সুযোগ, এবং জনগণকে যারা ভয় পাচ্ছে, এদের ফোকাস ঘোরানোর চেষ্টা করছে, দমন পীড়নের চেষ্টা করছে, সেটা স্পষ্ট হয়ে গেছে। সেই সুযোগ যদি হাতছাড়া করে, তাহলে বাংলার কপালে এই দুঃখটাই আছে। আপনাদের কি মনে হয় সত্যিই তৃণমূল এসব করে খেলাটা ঘোরাতে পারবে? নাকি জনগণ এই 11 বছর ধরে খেলাটা দেখে, দেখে বুঝে গেছে, মাফ করবেন 13 বছর ধরে খেলাটা দেখে, দেখে বুঝে গেছে, আর তাই এবার এদের বিদায় নেওয়ার পালা, আর ভুবি ভোলবার নয়? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।